ফাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। প্রথমে অভিনন্দন জানাই বাংলাদেশ 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক যে জীবন, সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শেষ পরিণতি আমরা দেখলাম। তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। তবে তার এই 23তম রাষ্ট্রপতি হওয়ার একটি আলাদা তাৎপর্য রয়েছে, সেটি হলো তিনি নির্বাচিত রাষ্ট্রপতি। কারণ ৩৫ বছর ধরে বাংলাদেশের সংবিধানে এই নিয়মটি থাকার পরও, আইনটি থাকার পরও এটি কেউ মানেনি। এটি বলা যেতে পারে যে যে ভোটে অনিশ্চয়তা নাই সেই ভোট করার মানে কি। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো রাষ্ট্রের আইনকে মানা মানে হলো একটি রীতিকে ফলো করা, এবং এই রীতি যতবার ফলো করা হয় ততবার এটি মনে হয় যে সেই রাষ্ট্রটি ততটা শক্তিশালী। আপনারা জানবেন যে ইংল্যান্ডের এবং গ্রেট ব্রিটেনের এবং ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ড তিনজনের কিন্তু তিনটা পতাকা, এবং তিনটা পতাকায় একসাথে তারা আবার একটি পতাকা করে। এই বিষয়টি তারা হয়তোবা ফেলে দিতে পারত, কিন্তু এই ঘটনাটি তারা রাখে তাদের রাষ্ট্রের যে 1000 বছর বা 1200 বছর ধরে যে তারা একটা রাষ্ট্রকে পরিচালনা করছে সেইটাকে শক্তিশালী রূপে দেওয়ার জন্য। তো এই ধরনের অনেক বিষয়ই আছে যেটা আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই অনেক সময় ব্যাখ্যা করেন না, যে কেন এই নির্বাচনটা হওয়া প্রয়োজন ছিল। তাহলে হয়তো বা এই 35 বছরের যেসব প্রধানমন্ত্রীরা ছিলেন তারাও নির্বাচন করেই করতেন, নিজের ক্ষমতা দেখানোর জন্য যে কাউকে ফুটপাত থেকে এনে বসিয়ে দিতেন না। যাই হোক, 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেয় রুহুল কবির রিজভী আহমদকেও অভিনন্দন। আমাদের আজকের বিষয় রাষ্ট্রপতি নির্বাচন ও সমসাময়িক বিষয়। এই বিষয়ে কথা বলবেন আমাদের ডিক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আলোচনা শুরু করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি নির্বাচিত, ইসির গেজেট প্রকাশ, অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা। কাল সন্ধ্যায় বঙ্গভবনের শপথ। সংস্কারের কথা বললেও স্বৈরতন্ত্র বজায় রেখেছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। আগামী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের 70 অনুচ্ছেদ ছাড়া হবে, জানালেন চিফ হুইপ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মির্জা ফখরুলের উত্তরসূরি হলেন তিনি। পোশাক কারখানার ছাদেই মিলতে পারে 1768 মেগাওয়াট সৌরবিদ্যুৎ, অভিমত সিপিডির। বড় বাধা অর্থ সংকট ও নীতিগত সিদ্ধান্ত। এবং কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 3, নিহত 7 বাংলাদেশির পরিবারে মাতন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ। শিরোনাম দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের যুক্ত হতে পারেন। আরিফুজ্জামান মামুন, আপনি দীর্ঘদিন যাবৎ এই কূটনৈতিক বৃত্তি করে আসছেন এবং রাজনৈতিক বিটও করেছেন। ভারত সফর নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন হলো যে ভারতের আগ্রহটা কিন্তু দারুণ, মানে খুবই আন্তরিকতার সাথে তারা আগ্রহ প্রকাশ করছে। তারা প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছে, এবং দীনেশ ত্রিবেদী যেটি বলেছেন যে জাঁকজমকপূর্ণ এবং স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। নরেন্দ্র মোদী সেখানে বসে আছেন তাকে অভিনন্দন জানানোর জন্য। আরেকটি বিষয় হলো বিনা সিকরি বা এ ধরনের অনেকেই এক ধরনের কথা বলছেন যে কথাগুলোকে একটু অধ্যত্বপূর্ণ লাগে। সেখান দিয়ে ভারত সরকারের কেউ না, বিনা স্বীকৃত আর সরকারের সাবেক, কিন্তু সে সরকারের কোনো ব্যক্তি এখন না, কিন্তু তাদের কথার মধ্যে একটু অধ্যত্বপূর্ণ কথা রয়েছে। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বলেনি যে ভারতের সফরে যাবে না, কিন্তু এখনই যেতে হবে, এখনই আসেন, এই ধরনের এক ধরনের ভাইব্রেশন পাওয়া যাচ্ছে কেন? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বৈশাখী টিভির যেসব দর্শক দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনাকে কে বলেছে যে এত তাড়াহুড়া করছে ভারত বা বাংলাদেশ? আপনাকে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট পেয়েছেন? না। তাহলে এটা আমাদের নিজেদের তৈরি একটা বিষয়। দেখেন, দুদেশের সফর হয়, কূটনীতিতে সফর বিনিময় হয়, এটাই স্বাভাবিক। এবং আপনার
একটা না, আমি প্রতিবেশী। বলছি যে ভারত এত আন্তরিক কেন, এত উদ্গ্রীব কেন? না দেখেন, নিকট প্রতিবেশী হিসেবে ভারতের সাথে তো আমাদের মানে মুক্তিযুদ্ধকালীন সময় বা তার আগে থেকেও আমাদের সম্পর্ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করি। মাঝখানে 17 বছর একটি রাজনৈতিক দল এবং একজন বিশেষ ব্যক্তির প্রতি তাদের অতি আগ্রহের কারণে সম্পর্কে হয়তো কিছুটা ভাটা পড়েছে, এবং জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্পর্কের একটা চলছে, মানে শীতলতা আমরা বলবো যে, কিন্তু সম্পর্ক তাকে নষ্ট হয়ে যায়নি। সে জায়গায় দাঁড়িয়ে না, সফর ভারত বিনিময় বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়া সম্ভব না। সম্ভব না। এবং দেখেন পৃথিবীর কোনো দেশে, যেমন যুক্তরাষ্ট্র এবং ইরান কিন্তু আলোচনা করছে, তারা কিন্তু শত্রু মানে একটা দেশ, তারা কিন্তু আলোচনা করছে যে তাদের একটা নিরপেক্ষ না, আপনার বর্ডারের কথা বলেন না, মেক্সিকো বা যুক্তরাষ্ট্র সবসময় আলোচনা করছে। এবং তারা খুবই মানে মেক্সিকো যুক্তরাষ্ট্র তাও তো শত্রুতাপূর্ণ। বন্ধু রাষ্ট্রের মতোই, কিন্তু আমি শত্রু রাষ্ট্রের সাথেও কিন্তু আলোচনা হয়, সফর বিনিময় হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেশের পার্শ্ববর্তী একটা দেশ, সে দেশ একটা সফর ভারত চাইতেই পারে। এবং ভারতের একটা উপলব্ধি তো হয়েছে যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা শীতলতা চলছে, এটা কাটিয়ে উঠে দেখেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয় এবং সুন্দর হয়, তাহলে কিন্তু দুই দেশই লাভবান হবে। এখানে যে শুধু ভারতের লাভ তা না, বাংলাদেশেরও কিন্তু লাভ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, সফর একটা আলোচনা আছে। সাধারণত আমাদের যেটা অনেক দিন ধরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে একটা যে রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের একটা সফর পার্শ্ববর্তী দেশ ভারতে হয়, এবং সরকার গঠনের পরপরই একটা সফর বিনিময় হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতে করে না, ভারতে করে না, ভারতে না, কিন্তু এটা কিন্তু প্রচলিত না। ট্রেডিশন না, খালেদা জিয়া যাননি। হ্যাঁ, খালেদা জিয়া 2 বছর বা 3 বছর পরে গিয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা এক ধরনের মানুষ বলে থাকে, কিন্তু কারণ ভারত এটা কখনোই বলে না যে আমাদের কাছে আসতে হবে। যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেই দিন কিন্তু ভারতের লোকসভার স্পিকার এসেছিলেন, এবং উনি নিজে এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানোর প্রথম ব্যক্তি কিন্তু নরেন্দ্র মোদী, এবং তাকে ওই সময়ই উনি সপরিবারে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। তো স্বাভাবিকভাবেই মনে করছেন উনি সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছেন, তো ভারত মনে করছে যে আমার দেশে আসুক একটা প্রতিবেশী দেশের, কারণ আমাদের সাথে কিন্তু ভারতের অনেকগুলো ইস্যু আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এখন সেখানে অবস্থান করছেন, তার ফেরত আনার একটা বিষয় আছে। এছাড়া আমাদের সাথে জ্বালানি সহযোগিতা, দ্বিপাক্ষিক সীমান্ত হত্যা, তারপরে হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা, অনেকগুলো বিষয় তার সাথে আমাদের আছে। সেই বিষয়গুলোতে মনে করছেন যে এরকমে, এবং আপনি যেটা বললেন যে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যেটা বলেছেন যে ভারত সফর হবে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি সফর হবে না। না, না, বলা হয়নি, সেটাই তো বলছি। এবং কিন্তু আমি বলছি যে ভারত এতটা আন্তরিকতার সাথে ডাকছে কেন, মানে তাদের এই রাজনৈতিক পটভূমিটা জানতে কারণ চাইছি তাদের আমি। স্পষ্ট বার্তা হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে নতুন বাস্তবতা, সেই বাস্তবতার সাথে তারা খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং তারা এটা বুঝতে হয়তো সক্ষম হয়েছে যে এই নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক করতে হবে। এজন্য হয়তো তারা উদ্গ্রীব হয়ে আছে এই সফরটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়। এখানে দেখেন কূটনীতিতে কিন্তু মানে একটা গেম চলে যে কে আগে কাকে নিয়ে যেতে পারলো বা কতটুকু করতে গেলো, এটাও কিন্তু একটা কূটনীতির জয় পরাজয় নির্ধারণ করে। তো যেহেতু তারেক রহমান চীন সফর করেছেন, তো ভারত এটাকে তার নিজেদের মনে করছে হয়তো যে হ্যাঁ, ভারতের যে ডিপ্লোম্যাটিক যে গেমে এখানে ভারত অনেকটা ভালো জায়গায়, এটাকে বলা হয় পজিটিভ অ্যাপ্রোভ। না, আমি এটাকে পজিটিভ প্রসেস হিসেবে দেখব। সে চূড়ান্ত করছে যে, এবং পজিটিভ, কিন্তু আমি আবারও একটু ভারতীয় একটি গণমাধ্যম বলবো কিনা জানি না, এটা ফার্স্ট পোস্টটা আপনি জানেন যে এটা খুবই প্রভাবশালী মুকেশ আম্বানির। এই ফার্স্ট পোস্টের যিনি সাংবাদিক, আমি সাংবাদিকের নামটা ঠিক এই মুহূর্তে ভুলে গেলাম, নারী সাংবাদিক, তিনি খুবই বিখ্যাত। তিনি সেখানে বলছেন যে 3 ভাবে বাংলাদেশকে ডাকতে হবে, আদর করে ডাকতে হবে, কৌশলে ডাকতে হবে, মাঝে মাঝে ভয়ও দেখাতে হবে। এটা হচ্ছে ডিপ্লোমেসিতে এরকম ব্লেম গেম, কথার গেম থাকে। আপনার রাজনীতিতে যেমন থাকে, ডিপ্লোমেসিতে থাকে। কারণ আপনার ওনার ব্যক্তিগত মতামত উনি ব্যক্ত করেছেন, সেই জায়গায় সরকারিভাবে যদি আপনাকে কোনো ধরনের করা হয়, যদিও ভারতের এখনকার কোনো ধরনের আমন্ত্রণে ভয় দেখানোর কোনো বিষয় আমরা দেখিনি, কারণ ভারতীয় মানে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই যে সরকারের পাশে যে সাংবাদিক যারা আছেন,
অনেকে বলেন যে এটা প্রায় 70% সাংবাদিকতা হলো সেখানে গদি মিডিয়া বা মোদি মিডিয়া। আচ্ছা, আপনি তো সেখানে এই আলোচনাগুলো তারা কেন করছেন যেখানে সরকার এত আন্তরিক? সবচেয়ে মজার ঘটনা কি জানেন, এই যে আশপাশে যারা আমরা ওই যে আশপাশে যারা কথা বলেন ইয়ে করে, তারা কিন্তু এরকম উদ্ধৃতপূর্ণ কিছু কথা বলেন বা যেগুলো শুনতে একটু দৃষ্টিকটু লাগে এরকম শব্দ করেন। আমাদের এনসিপি, আমাদের আজকে যে আমার সমালোচক আছেন, ওনার আহ্বায়ক যিনি এনসিপির নাহিদ ইসলাম, উনি যদি বলেছেন যে তারেক রহমান যদি এই মুহূর্তে ভারত সফর করেন তাহলে দেশের জন্য গাদ্দারি করা হবে, এটাও কিন্তু আমরা এগুলো একটা কথা রে। মানে দেখেন, এই সব বক্তব্য রাজনীতির মাঠের বক্তব্য, এটা দিয়ে ডিপ্লোমেসি নির্ধারণ হয় না। হ্যাঁ, জনগণের মতামতের উপরেই কিন্তু ডিপ্লোমেসি নির্ধারিত হয় যে কোন দেশের সাথে আপনি কতটুকু থাকবেন, আপনার দেশের মানুষ কতটুকু পছন্দ করছে না করছে। আপনি তারেক রহমানের সফর হয়তো এরই মধ্যে হতো বা উনি যেতেন এর মধ্যে, কেন হয়নি এটা তো আপনি না, জানেন। সেটা বাংলাদেশ সরকার পরিষ্কার হ্যাঁ, করেছে 5ই কেন আগস্টকে হয়নি। কেন্দ্র করে, 5ই আগস্টে তার শেখ হাসিনার একটা মানে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দেশের এক ধরনের মানে ভিতরে একটা নেতিবাচক একটা মনোভাব তৈরি হওয়ার কারণেই কিন্তু মূলত এটা এগুলোকে ডিপ্লোমেসিতে এগুলোকে গুরুত্ব এবং দিতে হয়। এটাও বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে ভারতের আগ্রহটা আসলে এই উপলব্ধির থেকেই যে আসলে সেই 5 তারিখের সংবাদ সম্মেলনটা কতটা প্রয়োজনীয় ছিল, এটা উচিত হয়েছে কি হয়নি এই বিষয়ের থেকে। না, নিশ্চয়ই এরপর আপনি থেকে এবং অনেকখানি উপলব্ধি ভারতের পজিটিভলি বেড়েছে। বেড়েছে এবং আপনি ভারত কিন্তু যতগুলো মাধ্যমে আলোচনা হয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু তারা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, ইতিবাচক সম্পর্ক করতে চায় এবং যে সম্পর্কটা হবে মানুষের। এবং ভারতের হাইকমিশনার এখানে যিনি আছেন দীনেশ ত্রিবেদী, উনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে কোনো সমাধানই মানে সমাধান মানে অসাধ্য না সমাধান করা যদি দুই নেতা আলোচনার টেবিলে বসেন। আমি মনে করি সব সমস্যার সমাধান হবে এবং আমিও এটা বিশ্বাস করি যে আলোচনা, ডিপ্লোমেসিতে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সফর বিনিময় হলে সব সমাধান হয়ে যাবে এমন তো মানে বিষয় না, কিন্তু অ্যাটলিস্ট সম্পর্কটা মানে শুরু হবে যে আইস ব্রেকিং হবে এবং পরবর্তীতে এই অন্যান্য যারা অর্গান আছে তারা এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। আমি যে কথাটি আরিফুজ্জামান মামুন একদম শেষ ভাগে বলল যে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যাত্রাবাড়ির সমাবেশে কিন্তু এক ধরনের একটি যৌক্তিকতা বলেছেন এবং তার জায়গা থেকে যৌক্তিক তো অবশ্যই যে প্রধানমন্ত্রী তো আসলে বিএনপির প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী তারও প্রধানমন্ত্রী, তিনিও রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক জায়গা থেকে তিনি বলতে পারেন যে ভারতের সাথে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সফর প্রধানমন্ত্রী যেতে পারেন না জনগণের প্রধানমন্ত্রী হিসেবে। আমি একটু আরও ভেতরে যেয়ে বলতে চাই যে ভারতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যায় সে তো বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কানেক্টিংটাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর যে বৈঠক, তো এই সাক্ষাৎ বা এই বৈঠকে আপনাদের মানে আপনাদের বিরোধিতা কেন? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন আরিফুজ্জামান মামুন ভাইকে করেছিলেন, তো উত্তরটা আমি পাই নাই, আপনি পেয়েছেন কিনা জানি না। সেটা হলো যে ভারত এই তাড়াহুড়া কেন করছে। যদিও ভাই বললেন যে তাড়াহুড়া করছে, এটা তো আসলে কোথাও প্রকাশিত না। কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু গত 2 বছরে ভারতের প্রভাব বলয় থেকে অলমোস্ট বের হয়ে একটা স্বতন্ত্র রাস্তা নির্মাণের পথে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা হয়েছে, বর্তমান সরকার কিন্তু তার ধারাবাহিকতাটা অনেকটাই বজায় রাখার চেষ্টা করছে। এইটা ভারতের কাছে একটা বড় থ্রেট হিসেবে মনে হচ্ছে। ভারত মনে করছে যে যদি আমি এখনই এই যে বাংলাদেশের স্বতন্ত্র রাজনীতি, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তার যে আন্তর্জাতিক রিঅ্যালাইনমেন্ট এটাকে বন্ধ না করি, তাহলে আমার পক্ষের ভবিষ্যতে এটা করা সম্ভব হবে না। মানে ভারত দেখছে যে এটা আমার হাত থেকে একেবারেই ছুটে যাচ্ছে। সো সে অস্থির হয়ে পড়েছে। অস্থির হয়ে বাংলাদেশকে এখন আপনি বলেন আর নাই বলেন, এটা তো দেখছে বাংলাদেশের মানুষ। এই ঘটনাটা গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের আপনার প্রতিটি সচেতন মহলে সব জায়গায় উচ্চারিত হচ্ছে, যাবেন কি যাবেন না, এবং গেলে কেন যাবেন, গেলে কি হবে আর না গেলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে এবং ভারত রীতিমতো এটা এনজয় করছে। তারা এখানে বিশেষ করে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে বাংলাদেশের পুরো জনপরিসরকে এখন দিল্লিমুখী করে ফেলেছে। আপনি দেখেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির পুরো আলোচনা এখন কিন্তু ভারতেই আবার কেন্দ্রবিন্দু চলে আসছে যে এটা পক্ষে অথবা বিপক্ষে।
আকবর আলী খান একসময় তার একটা বই লিখেছিলেন বাংলাদেশের জনগণকে দুই ভাগে ভাগ করা যায়। যদিও আমি এটার সাথে একমত না যে ভারতপন্থী অথবা ভারত বিরোধী, এটা উনি আমলার জায়গা থেকে বলেছেন। কিন্তু আমি অনেকটাই আপনার বিদ্যমান যে বাস্তবতায় ভারতের এখন পর্যন্ত আমি কোনো ইমপ্রেশন দেখি নাই যে ভারত এখানে আপনাকে বার্তা দিতে পেরেছে যে তারা সম্পর্কের রিঅ্যাসেসমেন্ট চায়, কোর্স কারেকশন চায়। আপনি একটা ঘটনার কথা বলতে পারবেন, কিংবা মামুন ভাইকে একটা ঘটনার কথা বলতে পারবেন যে একটা ঘটনা আমি গত 2 বছরে বুঝতে পারবো যে ভারত এখানে পরিবর্তন চায়? আমি তো দেখি নাই। আমি ভারতের মিডিয়াকে বলছেন যে ভারতের মিডিয়া কি ভারতের তথ্য কমিশন নাই, ভারতের তথ্য মন্ত্রণালয় নাই? তারা যখন তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্ককে ডিসইনফরমেশনের মাধ্যমে বারবার প্রভাবিত করছে, এবং এই বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ে আমাদের দেশের আরেকটা বড় কনসার্নের জায়গা যেটা হয়েছে জঙ্গিবাদ, নতুন করে বাংলাদেশে আল কায়দার আপনার এখানে শাখা তৈরির প্রচেষ্টা কিংবা আদার্স, সবগুলো আপনার ইনস্টিগেট হচ্ছে দিল্লি থেকে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলেন আর লোকাল প্রতিষ্ঠান বলেন কিংবা রিপোর্টগুলো বলেন, এখানে একটা ষড়যন্ত্র চলছে। এই চলমান ষড়যন্ত্রের মধ্যে তার পক্ষ থেকে সুস্পষ্ট সাবস্টেন্সিয়াল কি পেলেন আপনি যে আপনি ভারতে এখনো যেতে হবে? হ্যাঁ, আপনি ভারতে যান, কিন্তু যাওয়ার আগে আপনি কিছুদিন পূর্বে যে এই কথাটা বলেছেন যে আপনি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আপনি রাস্তা তৈরি করেন, ভারতকে স্পষ্ট করতে বলেন। আপনি উসমান হাদি পাশাপাশি এখানে বাংলাদেশের যারা পলাতক আওয়ামী লীগার আছে ভারতে, তাদের ব্যাপারে আপনি তাদের অবস্থান স্পষ্ট করতে বলেন। তো এটা আমি দেখবো আগামীতে, যেহেতু এখানে কথা হয়েছে যে আগামী হয়তো বা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে বোঝা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো যে তারেক রহমান বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত হয়ে এসেছেন, তার সেই অধিকার আছে। কিন্তু একই সাথে যেই জনগণ রক্ত দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়ে একটা আপনার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে, সেই জনগণ ভারতের কোন জায়গাটাকে অপোজ করছে, কেন ভারতের প্রতি তারা এত বিদ্বেষপূর্ণ হয়ে আছে, এবং ভারতের অনবরত থ্রেটকে কেন তারা এখানকার আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতির জন্য ঝুঁকি মনে করছে, এটাকে তারেক রহমান ভেবে দেখবেন না? তাকে তো, এবং তার যে টিম আছে তাকে এটা ভেবে দেখতে হবে। কারণ আপনি রাষ্ট্র ক্ষমতা, আমরা দেখেছি যে রাষ্ট্রের যারাই আপনার পরিচালনা আসেন, বিশেষ করে আপনার যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে কেউ আসেন 2/3 মেজরিটির জায়গায়, তারা অনেক সময় ধরাকে সরা জ্ঞান মনে করেন। তারা আর মনে করেন না যে তাদেরকে আবার জনগণের কাছে যেতে হবে। এটা কি আপনার আমাদের প্রধানমন্ত্রীর এখনকার কর্মকাণ্ড থেকে মনে হয়েছে একবারও যে উনি ব্যক্তিগতভাবে এভাবে ভাবেন? না, ব্যক্তিগতভাবে এরকম মনে করছে তা না, বাট আপনি যদি যেভাবে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ গুছাচ্ছে মনে হচ্ছে, সেটা এটাই মনে হচ্ছে যে বাংলাদেশে আপনার একটা দীর্ঘকালীন সময়ের জন্য একটা জনগণ তাদেরকে লিজ দিয়েছে, সেই জায়গায় আপনার রাষ্ট্রীয় পদ পদবি সব জায়গায় আপনি বিএনপির নেতা নেত্রীদের দিকে তাকিয়ে দেখেন। আমি বর্তমানে প্রধানমন্ত্রীর বিভিন্ন সার্ভেতেও দেখা গেছে প্রায় 66% মানুষ তারেক রহমানের প্রতি আপনার সন্তুষ্ট। বাট বিষয়টা তো আসলে ব্যক্তি তারেক রহমান না, ধরেন আমাদের এই জায়গাটা পুরো যেই তার যে টিম আছে এই জায়গায় আসলে কিন্তু 66% হলো ব্যক্তি তারেক রহমান, ব্যক্তি তারেক রহমান, 54% হলো সরকার সরকার ধরেন। আবার কিন্তু বিএনপিরও 20% বলছে যে আপনার এই দেশ এখন সঠিক পথে যাচ্ছে না, সরকার সঠিক পথে নাই ধরেন। মানে মূল জায়গাটা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যেতে পারেন, কিন্তু যাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রফিট অ্যান্ড লস অ্যানালাইসিস করতে হবে। যে হ্যাঁ, আমরা জানি যে এখানে দ্বিপাক্ষিক অনেকগুলো ইস্যু আছে, কিন্তু ভারত যদি শেখ হাসিনা ইস্যুটাকে একপাশে রেখে, আপনার আওয়ামী লীগের ইস্যুটাকে একপাশে রেখে, ওসমান হাদির যেহেতু এটা আলোচিত, তাদের খুনিদের প্রত্যাবর্তন একপাশে রেখে যদি তারেক রহমানকে ভারতে নিতে সক্ষম হয়, এটা তো আমাদের একটা কূটনৈতিক এবং রাষ্ট্র হিসেবে আমাদের সক্ষমতা আত্মমর্যাদার একটা পরাজয় হিসেবে আমি বিবেচনা করব। আপনি যদি বলেন যে তাকে, সে যদি বার্তা দেয়, সে যদি এই সময়ের ভিতরে বাংলাদেশের যেই দাবি আসছে, দাবিটা তো আমিও করি না, দাবিটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্টভাবে বলেছে। এবং আজকে আমি যেটা দেখলাম যে উনি বলছেন যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উন্নতি ঘটলে, এখন এতদিন যেই সম্পর্কটা এসেছে, আপনাকে তো আস্থা প্রুফ করার জন্য একটা অ্যাকশন লাগবে। অ্যাকশন ছাড়া যদি তারেক রহমান যায়, আমি বলবো এটা আসলে আপনার বাংলাদেশ ফার্স্ট নীতি না, এটা নতজন আলোচনাটা হলো। আমরা 2 মিনিট পরে আবার বিরতিতে যাব। আপনাকে 2 মিনিট দিলাম, এই আলোচনার ভেতরে আপনি যদি একটু কিছু যুক্তি মানে বলেন, কারণ ডিপ্লোম্যাটিক সাইডে তো কিছু স্পেশালাইজেশন আছে। জি, দেখেন উনি যেটা বললেন, উনি ওনার আবেগ, ওনার রাজনীতি থেকে, উনি একটা দলে রাজনীতি করেন, সেই জায়গা থেকে ওনার অবস্থান ঠিক আছে আমি মনে করি। কিন্তু ডিপ্লোমেসিটা কোনো রাজনৈতিক অবস্থান বা এর থেকে আসে না। এটা হয় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক অবস্থা বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে শেখ হাসিনা ইস্যু কিন্তু সেখানে ফেরত দেওয়া ইস্যুটা
যতক্ষণ পর্যন্ত ইয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সফর হওয়ার সম্ভাবনা কম, এরকম একটা স্টেটমেন্ট কিন্তু এসছে। সে জায়গায় শেখ হাসিনা ইস্যুকে পাশ কাটানো তো হয়নি, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুটাই কিন্তু সামনে এসেছে। কিন্তু দেখেন ডিপ্লোমেসিতে একটা ইস্যুকে সামনে রেখে ডিপ্লোমেসি কোনোদিন চলে না। অনেকগুলো ইস্যু থাকে একটা দেশের সাথে আরেকটা দেশের। এই ইস্যুটা যেমন থাকবে, এই ইস্যুটা নিয়ে অবশ্যই আলোচনা হবে। এটা এমন না যে আপনাকে রাতারাতি আজকে বললাম কালকে ফেরত দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু একটা আন্তর্জাতিক, আমরা কিন্তু চুক্তি স্বাক্ষর করেছি তাদের সাথে একটা, সেই চুক্তিরও অনেক ফাঁক ফোকর আছে। আপনি চাইলেই ভারত যেমন চাইলে আজকে এক রাতের ভিতরে ফেরত দিতে পারবে না, তার কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এবং ওই প্রক্রিয়ার মধ্যেও একটা গলদ আছে যে ওই আইনের ভিতরে আবার তাকে রাখার একটা সুযোগ তৈরি হয়েছে। তো এটা আপনাকে ফেরত আনতে গেলে তো আলোচনা করতে হবে। আপনি এখান থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন আর আপনাকে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিল, বিষয়টা এরকম না। বা আপনি যাত্রাবাড়িতে একটা জনসভা করে বলে দিলেন, হ্যাঁ, যে তারেক রহমান প্রসেস অফ এক্সট্রাডিশন এটা লং টার্ম একটা প্রসেস আছে। ভারত কিন্তু বলেছে অলরেডি যে এটা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে, আমরা আইনি প্রক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং মানে দেখছি যে আইনি প্রক্রিয়ার মধ্যে কীভাবে করা যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে তো সে সুযোগটা দিতে হবে। কিন্তু এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে তারা যে আন্তরিক শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে, এটার একটা বাস্তব বা দৃশ্যমান কিছু যদি তারা দেখাতে পারে, সেটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে নেবে। এখন একটা সফর হলো, দিন শেষে সফর শেষ করে আসার পরে জনগণ কিন্তু বিচার করবে যে আমরা এখন সফর থেকে কী পেলাম বা কী পেলাম না। সেই জায়গায় দেখেন আপনার ভারতের সাথে কিন্তু সীমান্ত, বাণিজ্য, নদী, যোগাযোগ, জ্বালানি বা আরও অনেকগুলো ইস্যু আছে। আপনার এখনও গঙ্গা চুক্তি এই বছরের মধ্যে নবায়ন না করতে পারলে হবে না। এখনও পর্যন্ত তিস্তা, হ্যাঁ, এখনও পর্যন্ত আপনার আদানির বিদ্যুৎ না হলে আপনার লোডশেডিং হয়ে যায়। এখনও পর্যন্ত ভারতের ডিজেল বা জ্বালানি না হলে আপনার জ্বালানি সংকট দেখা দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে এইসব বিষয়গুলো যদি আপনি যোগাযোগ না করেন বা এরকম তিস্তা চুক্তি, যেমন আগে বলা হতো কি যে পশ্চিমবঙ্গে মমতা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বলে আমরা তিস্তা চুক্তি করতে পারছি না। এখন তো পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার, কেন্দ্রেও যে সরকার, পশ্চিমবঙ্গে একই রকম সরকার। সুতরাং একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই যে আমাদের দীর্ঘদিনের উত্তরাঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা চুক্তি, সেটা তো আপনাকে আলোচনা করতে হবে। এই বিষয় নিয়ে আপনার এই বিষয়টি ভালো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো বিরতিতে যাবো, বিরতি যাবার আগে আমি আবারও কয়েকটি বিষয় বলি। সেটি হলো দীনেশ ত্রিবেদী যখন প্রথম দেখা করলেন তখন প্রধানমন্ত্রী ভেতরে আলোচনা হয়েছে, সেটা আমরা বাইরের গণমাধ্যম থেকে জেনেছি, যদিও এটার কোনো স্বচ্ছতা বা সূত্র জানি না। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে শেখ হাসিনা সেখানে যে সংবাদ সম্মেলন করলেন, বাংলাদেশ তো এখনও এমন না যে আপনাদের বাইরের বিচ্ছিন্নতাবাদীদেরকে কোনো সুযোগ দিচ্ছে এখানে আলোচনা করার। তো আপনাকে এটা চান যে বাংলাদেশ এরকম করুক, আপনারা কেন শেখ হাসিনার বিষয়? এবং তারপরের থেকে কিন্তু ভারতের এই যে এই আন্তরিকতা, আপনার শব্দটি খুব চমৎকার, যে উপলব্ধি, হয়তো বা ডিপ্লোমেসিতে অবশ্যই এই উপলব্ধি কখনো স্বীকার করা হয় না, এটা ডিপ্লোম্যাটিক প্রসেস। এই জায়গাগুলোতে ভারতের বিষয়গুলো আপনার আলোচনায় আমি একটু 30 সেকেন্ডে 10 সেকেন্ডে শেষ করে দিই। ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু এটা করেছে যে তাদের অতীতের হয়তো কিছু ভুল থাকতে পারে তাদের পলিসিতে, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারি স্টেটমেন্টের মাধ্যমে তারা কিন্তু এটাই যে কবে কখন কিভাবে এটা কিন্তু একটা উপলব্ধি। হ্যাঁ, এটা আপনি স্বীকার পরিষ্কার করেন। কারণ হলো যে মানুষের মধ্যে কিন্তু ভুল মানে ডিসইনফরমেশনটা মানুষের মধ্যে অনেক বেশি, মিস ইনফরমেশনের থেকেও তো এখন ডিসইনফরমেশন বেশি প্রবলেম হয়ে গেছে। ভারত সম্পর্কে কিন্তু অনেক ধরনের বিদ্বেষপূর্ণ খবর বলা হয় যেগুলো ভারত আসলে হয়তো বা করেনি। তবে ভারতের মিডিয়া এবং ভারতের যে সুশীল সমাজ, ইনক্লুডিং কলকাতা এবং ইনক্লুডিং দিল্লি, এমনকি রাহুল গান্ধীও কয়েকদিন আগে বলেছেন যে শেখ হাসিনা তার মা। তো আপনার এই আলোচনাটা জানতে চাই যে রাহুল গান্ধীর মা ইন্দিরা গান্ধী তো তামিল এবং শিখদের মধ্যে গণহত্যা চালিয়েছিল, শেখ হাসিনাও গণহত্যা চালিয়েছে। রাহুল গান্ধী আসলে কেন শেখ হাসিনাকে মা বললেন? এই অপতথ্য আর ডিসেন্ট এটাকে ডিবাঙ্ক করেছে, রাইট, উনি এটা যে রাহুল গান্ধী এটা বলেন না, এটাও বলেন। তাহলে এই যে ডিসইনফরমেশন আমি তুলেছি এই কারণে যে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমরা যে কথাগুলো বলছিলাম, মামুন আপনি যদি শুরু করেন যে এই যে যেটা বললাম যে রাহুল গান্ধী তার শেখ হাসিনাকে মা বলেছেন, তারপর এই বিভিন্ন এই যে ফাস্ট পোস্টের কথা যেমন বললাম, এরকম প্রচুর ইউটিউবে তাদের অনেকগুলো মিডিয়া রয়েছে এবং সেগুলো প্রভাব ফেলে, কারণ প্রত্যেকটাই ইংরেজিতে হয় এবং ইংরেজি হলে যেটা হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল কাউন্সিলে এগুলা যায় এবং একইভাবে বিনা সিক্রিস থেকে শুরু করে বেশ বেশ কয়েকজন এরা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এবং তাতে বাংলাদেশে ভারতের বিপক্ষে যেগুলো ভারত সরকার করেনি সেই ধরনের বিদ্বেষপূর্ণ অনেকগুলো তথ্যই খুব স্টাবলিশড হচ্ছে, খুব প্রচার পাচ্ছে। এই জায়গাগুলোকে কিভাবে আসলে নিরূপণ করা যায়, এটা নিয়ন্ত্রণটা কি? আসলে এটা নিয়ন্ত্রণ তো অনেকগুলো কাঠামোর উপর নির্ভর করে। দেখেন এই মিস ইনফরমেশনগুলো কেন ছড়ায়? ছড়াটা হচ্ছে যখন আপনার সাথে একটা দেশের সম্পর্কটা স্বাভাবিক থাকবে না, মানে কিছুটা শীতল থাকবে, তখন কিন্তু একটা পক্ষ এই সুযোগটা নেয়। তারা এরকম মিস ইনফরমেশন বা এ ছড়ায়। আপনি যে রাহুল গান্ধীর যে কথাটা বললেন, এটা কিন্তু উনি বলেন নাই যে আমার মা হন। কিন্তু হ্যাঁ, কোনো একটা পরিবার বা কোনো একটার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। তারেক রহমানের সাথে অনেক বিদেশি রাষ্ট্রপ্রধানের সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকতে পারে, আলাউদ্দিন ভাইয়ের সাথে থাকতে পারে, আমার সাথে থাকতে, আপনার সাথেও থাকতে পারে। এটা দোষের কিছু না, এটা থাকে, এটা স্বাভাবিক। কারণ একটা মানুষ, একটা ব্যক্তি যখন দেশ পরিচালনা করেন, তার অনেক বন্ধু থাকে, আবার অনেক অপছন্দের মানুষও থাকে। সেই জায়গায় আমরা জানি যে শেখ হাসিনার যে পরিবার, সেই পরিবারের সাথে বাংলাদেশ ভারতের এই গান্ধী পরিবারের একটা সম্পর্ক আজকে না, অনেক দিনের। ওনারা 71 সালেও যখন 75 সালেও যখন একটা ঘটনা ঘটেছে, তখনও তাদেরকে আশ্রয় দিয়েছে এরকমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কটাকে আমি খেলাতে থাকতে পারে। আর যেটা বললেন যে এই যে ডিসইনফরমেশনটা, এই যে রাহুল গান্ধী শেখ হাসিনাকে মা বলছেন, এই ডিসইনফরমেশনগুলো প্রচার হচ্ছে, তারপর সরকারের জায়গা থেকে এটাকে কেন? এটা একটা জিনিস বলতে পারেন যে আমাদের দেশেও তো অনেক মিস ইনফরমেশন হয়, আমরা সবগুলোকে এন্ডোজ করতে পারে সরকার? না, মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশনের তো তফাৎ আছে। যখনই তারা সর্বদলীয় ঐক্য করে শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, তখনই রাহুল গান্ধীর এই যে উক্তিটা, এইটা প্রচার করা হয়েছে। অর্থাৎ এটা হলো অর্ধেক ইনফরমেশন আর অর্ধেক লাই, মানে মিথ্যা, দুইটা মিলিয়ে কিন্তু ডিসইনফরমেশন হয়। অর্থাৎ রাহুল গান্ধী শেখ হাসিনাকে দেশে রাখার পক্ষেই বলেছেন, কিন্তু রাহুল গান্ধী এটা বলেন নাই যে শেখ হাসিনা তার মা। ভারত কিন্তু কখনোই বলে নাই যে শেখ হাসিনাকে তারা রাখার পক্ষে না। তারা সরকারিভাবে এটা বলেছেন যে উনি আমাদের এখানে আছেন এবং আমরা তাকে ফেরত দেওয়ার আইনগত প্রক্রিয়াগুলো মানে বিশ্লেষণ করে বা পর্যালোচনা করে দেখছি। ওনারা দেখছেন। তবে একটা দেশের যখন আপনি সম্পর্ক ভালো চাইবেন, তখন এইসব বিষয়গুলো নিয়ন্ত্রণ করাও কিন্তু জরুরি। সেটা দুই দেশের পক্ষ থেকেই এটা আপনার জরুরি যে এটা মানে নিয়ন্ত্রণ করতে হবে। আর দেখেন, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ভারত মানে আগের যে ছিল, আগে 17 বছর যে একদম এক ব্যক্তি এবং একটি দল কেন্দ্রিক যে সম্পর্ক ভারতের 17 বছর ধরে ভারতের সাথে ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু সম্পর্কটা এমন পর্যায়ে নিয়ে যেতে চান বর্তমান প্রধানমন্ত্রী। উনি যেটা বললেন আগে আমার আলাউদ্দিন ভাই, যে তারেক রহমানের কিন্তু একটা সফলতা তৈরি হয়েছেন। উনি কিন্তু উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের সম্পর্ক হবে সাম্য এবং সমতার ভিত্তিতে সব দেশের সাথে, এবং আমরা সব দেশের সাথে সম্পর্ক করব। মানে চীন ভারতকে পছন্দ করছে না বলে যে আমি ভারতের সাথে সম্পর্ক করব না বা আমি চীনের সাথে সম্পর্ক করব না, এটা কিন্তু না। মানে অনেকের সাথে কিন্তু সম্পর্ক এখন তৈরি হচ্ছে এবং এটা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত করলো কি, খুশি হলো কি না, সেইটা এখন বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে আমার দেশের স্বার্থ কতটা রক্ষা হবে, এবং সেই স্বার্থটা রক্ষা হইতে হবে সাম্য সমতার ভিত্তিতে, এবং বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যেটা আপনি দীনেশ ত্রিবেদীর কথা বললেন বা মিস ইনফরমেশনের কথা বললেন, সেটা জায়গায় ভারত সরকারের মানে এটা কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলছে যে এটা সরকারের কোনো আয়োজন ছিল না। কিন্তু আমি মনে করি যে ভারত যদি আন্তরিকতা আরও একটু দেখানো উচিত ভারতের, যে এই সব বিষয়গুলো যেগুলোতে উনি ওখানে যে প্রেস কনফারেন্স করেছিলেন শেখ হাসিনা, সেখানে কিন্তু আমাদের একদম সরাসরি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাকে উনি প্রশ্নবিদ্ধ করে ফেলেছিলেন, এবং আমাদের এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, মানে
আপামর জনসাধারণের যে আন্দোলন, সেই আন্দোলনকে উনি খাটো করেছেন। সেই জায়গায় ভারত সরকার যদি আরও আন্তরিক হয় তাহলে নিশ্চয়ই সম্পর্ক আরও ভালো হবে এবং খুব মানে এই যে মানে রাজনীতিবিদদের যে আপত্তিগুলো, সেই আপত্তির জায়গাটাও কিন্তু কমে আসবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই। বুঝতে পারছি। আলাউদ্দিন, আমরা রাষ্ট্রপতি ইস্যুতে যেতে চাই। আপনি কি এই বিষয়ে আর কোনো অতিরিক্ত কিছু বলার আছে কিনা আপনার? আপনি যদি আরেকটা ইস্যুতে যেতে চান আমি ভিতরে না ঢুকি, কিন্তু মোটা দাগে আমার কাছে যে বিষয়টা মনে হয়, ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে এখনো সে অর্থে স্বীকৃতি দিতে চায় না। কখনো সে পাকিস্তানের সাথে তার যুদ্ধের প্রক্সি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে, কখনো সে চায়নার সাথে তার যে শীতলতা সেটার প্রক্সি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে। আর বাংলাদেশেরও আপনার দুর্ভাগ্য এটাই, বাংলাদেশে যখনই তার সুযোগ হয় যে মোটা দাগে আপনার এই টক্সিসিটি থেকে বের হয়ে, যেমন আমরা কিন্তু একটা রক্তাক্ত, মানে এটা বলে যে রক্তের দাগ এখনও শুকায় নাই জুলাই গণঅভ্যুত্থানের, এবং গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে যে এখানে ভারতের হস্তক্ষেপ ছিল, ভারতের এলিমেন্টস ছিল, ভারতের এখানে খনি বাহিনী ছিল, বিশ্বাস করেছে। আমি বলছি যে এখানে ঘটনা কি সেটা আমি বলছি না, মানে মানুষের মধ্যে সেই ধারণা জন্মেছে যে হাসিনার সরকার আসলে ভারতেরই একটা এক্সটেনশন সরকার। এই কারণে তারা আবার ভারতে আশ্রয় দিয়ে এটা প্রমাণও করেছে। তো তারপরে যদি আসে 2 বছরের মধ্যে ব্যাপক ভোটে নির্বাচিত একটা সরকার যদি এত অসহায় বোধ করে ভারতের সে এস্টাবলিশমেন্টের কাছে, তাহলে আপনার হাতে যে সারা দুনিয়া জুড়া এত আপনার স্ট্র্যাটেজিক আপনার রিসোর্স আছে, এত দেশ আছে যারা আপনি একটু এগুলো তারাও আপনার দিকে আরও এগোবে, এবং এটাই হচ্ছে আসলে। আপনি তো ভারতের সাথে এই যে ওই অসহায়ত্ব প্রকাশ করে সেখানে গিয়ে কিন্তু তাদেরকেও আপনি হতাশ করবেন। তারা বুঝবে যে না আসলে এদেরকে দেওয়ার হবে না। কেন হবে না? যে আসলে এরা নিজেরাই তো বারবার ওই টানেলে ঢুকতে চায়। কারণ আপনি যদি বলতে পারেন যে আমার এটা আছে ওইটা আছে, হ্যাঁ আমার এটা 50 বছর আগেও ছিল, 70 বছর আগেও ছিল, হ্যাঁ এটা আবার 50 বছর পরেও থাকবে, কিন্তু আমার যে এনট্যাঙ্গেলমেন্ট, এটা থেকে তো আমাকে মুক্ত হতে হবে। আপনি এই যে নির্ভরশীলতার জায়গায় যেটা ভাইও বললেন যে আদানির বিদ্যুৎ বলেন, তারপর আপনার তিস্তার পানি, কিংবা এই যে গঙ্গার চুক্তি ধরেন, সবই ঠিক আছে ধরেন, কিন্তু আপনি কি এই যে নিজের সক্ষমতা, এখন আমার সক্ষমতা নাই বলে আমি ভারতের কাছে গত রিজিমে যেটা হয়েছে ধরেন, সে আপনার সব কিছু ডাইভার্সিফাই না করে এক জায়গায় রেখে দিয়েছে। এখন আমরা সামহাও একটা বিপদে আছে ধরেন। এখন যেই প্রবণতাটা দেখা যাচ্ছে যে এটা হলো যে এখানে ডাইভার্সিফাই করার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং আপনি জিনিসটাকে ওপেন করেছেন। আপনি টার্কির সাথে বসছেন, আপনি চায়নার সাথে বসছেন, আপনি পাকিস্তানের সাথে বসছেন, আপনি ইউএস আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথেও আপনার একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের দিকে সব কিছু আগাচ্ছে ধরেন। এই সময় যখন আপনি আবার সেই টানেলে ঢোকার চেষ্টা করবেন, তখন কিন্তু বাকি যে স্টেক হোল্ডার্সরা তারা কিন্তু যতটুকু এগিয়ে এসেছিল তারা হয়তো একটু ইতস্তত বোধ করবে, একটু পজ দিবে। এই পজটা বাংলাদেশ হজম করতে পারবে কিনা, কারণ ভারত নিজে একটা গরিব দেশ। ভারত আপনার জনসংখ্যা এবং তার ইকোনমি বড় হওয়ার কারণে তাকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারি না, কিন্তু ভারত তো তার জনগণের আপনার যে ক্ষুধা থেকে তাদেরকে মুক্ত করতে পারে না, দারিদ্র থেকে মুক্ত করতে পারে নাই। এখন সে কিন্তু তার স্বার্থে বাংলাদেশকে সবসময় চায়, কিন্তু ভারতের বাইরে আপনি চীন বলেন কিংবা অন্যান্য দেশগুলো কিন্তু তার সে বৃহত্তর স্বার্থে চায়, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে তার জনগণের দারিদ্র ক্ষুধা ঘোচাবে এই স্বার্থ কিন্তু তাদের নাই ধরেন। সো ভারতের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে আমি সবসময় বলবো ভারত এখন পর্যন্ত আমার বিশ্বস্ত পার্টনার হিসেবে সে প্রমাণ করতে পারে নাই। সো এখন আমি শুধু শেষ করব জনাব তারেক রহমানের আপনার শ্রদ্ধেয় পিতা, আমাদের মহান আপনার রাষ্ট্রপতি, যে তিনি যখন ভারতের সাথে, আমি বলবো যে তিনি তার যে ওপেন হার্ট নিয়ে ভারতের সাথে গিয়েছিলেন স্যার, আপনার তৈরির প্রচেষ্টার পর মনে হয়েছে যে এখন কিন্তু ভারত একটা দুর্বল অবস্থায় আছে, মানে কি ভারত কিন্তু তখন থ্রেট অনুভব করেছে। সার্ক সৃষ্টি যখন হচ্ছিল, উনি যখন আপনার নেপালে যাচ্ছিলেন, উনি যখন শ্রীলঙ্কা যাচ্ছিলেন, সবাইকে একসাথে করার পরেও ভারত অংশ নিয়েছে থ্রেট থেকে ঢোকার জন্যই। না সেটাই ধরেন, এখন ভারত কিন্তু তখন একটু নত হয়েছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে জনাব জিয়াউর রহমান কিন্তু সেই ফাঁদে পা দিয়েছিল, এবং তখনও কিন্তু আবার শেখ হাসিনাকে আসার সুযোগ দিয়েছে। আপনি দেখেছেন যে 1 মাস কিন্তু থাকতে পারে নাই। আপনি যদি ঘটনা ডট তো মিলাতে হবে, এখন না মিলিয়ে তো আপনার ইতিহাস তৈরি হয় না। আর ভাইয়ের একটা কথার আমি জবাব দিতে হবে, যেটা ভাই বললেন যে পররাষ্ট্রনীতি বাস্তব ভিত্তিক হবে, আন্তর্জাতিক, হ্যাঁ বাস্তব ভিত্তিক হবে, কিন্তু পররাষ্ট্রনীতি রাজনীতিবিদরাই ঠিক করবে, কারণ রাজনীতিবিদরাই জনগণের কাছে যায়,
জনগণের পালস বুঝে, জনগণের আবেগ বুঝে। একটা রাষ্ট্র, একটা জাতি টিকে থাকে আবেগ দিয়ে। আপনি বলেন যে আবেগ, হ্যাঁ আবেগ দিয়ে হবে না, আমি আবেগটাকে রাজনীতি তো বাদ দিয়ে, আবেগই। হ্যাঁ না, আবেগেই ধরেন, আপনার সম্পর্ক আবেগেই ধরেন। আপনি পৃথিবীতে দেখেন অনেক বড় বড় রাষ্ট্র খুব ছোট ছোট ইস্যুর জন্য আপনার অনেক বড় স্যাক্রিফাইস করে ফেলে। এটার মাধ্যমে রাষ্ট্র তার জনগণকে বুঝাতে চায় যে এই আত্মমর্যাদার জায়গায় আমি ছাড় দিতে পারবো না। ভারতের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, ভারত আমাদের বারবার আত্মমর্যাদার জায়গায় আঘাত করেছে। আপনি বিনা সিক্রেট যে লাস্ট কমেন্ট যেটা বলছে বাংলাদেশের অবস্থান রূঢ় এবং অহংকারী, এটা কিন্তু আপনি যেটা বললেন উদ্ধত, আমি বলবো এটা তাচ্ছিল্য, এবং তার এটা প্রতিনিয়তই করে আসছে। ভারত তার আপনার ক্রিকেট টিমকে বাংলাদেশে পাঠাক, ভারত তার আপনার কিছু ডেলিগেশনকে বাংলাদেশে পাঠাক, পাঠানোর পর আমরা বুঝি যে না, ভারত তো আসলে বাংলাদেশকে মনে করছে যে একটা নিরাপদ হয়েছে, এটা জঙ্গি রাষ্ট্র হয় নাই। এখনও আজকেও আমি ভারতের পত্রিকায় পড়েছি, দ্য হিন্দুতে পড়েছি, যে এখন বাংলাদেশকে এখনও তারা মনে করছে যে বিএনপি আসলে এখানে ডানপন্থী শক্তির ব্লকে ঢুকে গিয়েছে, বিএনপিকে বের করানোর প্রকল্প নিচ্ছে ভারত। আর আপনি এখান থেকে আপনি মনে করছেন যে আমার এটা লাগবে ওটা লাগবে, আপনার সব লাগবে। কিন্তু একটা ঐতিহাসিক যে বাস্তবতা, যেই পয়েন্টে যে একটা ক্রস রোডে আছেন, এই ক্রস রোড আপনি প্রতি বছর আসবে না, প্রতিদিন আসবে না, আপনাকে এটার যথাযথ ব্যবহার করতে হবে এবং এখন আপনাকে শক্তির পরীক্ষা দিতে হবে। এবং এই সময়টা আমি বলবো যে ভারত এখন, যেটা আপনারাও বলেছেন, দুর্বল অবস্থায় আছে। আমি বলছি না দুর্বল অবস্থায় যুদ্ধ ঘোষণা করো, কিন্তু দুর্বল অবস্থায় তোমাকে এখন আত্মমর্যাদা, আমি বলছি না সবল মানে তুমি তাকে আপনার ডিস্টার্ব করো, তার এখানে মিলিটেন্ট পাঠাও, সেটা না। আপনাকে টেবিলেই ঠিক করতে হবে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী যাওয়ার পূর্বে অবশ্যই ভিজিবল, এখানে জনগণ যাতে বুঝে যে ভারত এখানে নতজানু না হোক, বাংলাদেশের অবস্থানের প্রতি শ্রদ্ধা রেখেছে, সেই জায়গাটা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যাবে, সেটাই আমাদের অবস্থান। আমরা বিরতি যাব, বিরতির পরে যে আলোচনাটি করতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচনে তো আমরা মানে সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে ইনএভিটেবল ছিলেন, অনিবার্য, তিনিই রাষ্ট্রপতি হবেন। কিন্তু তারপরেও কেন এই প্রক্রিয়াটা হওয়া প্রয়োজন হলো, এবং কেন ৩৫ বছর ধরে এই যে নির্বাচন প্রক্রিয়াটি হয়নি? আজকে সংসদের ভেতরে যে ভোট দেওয়ার প্রক্রিয়া, সেটি সারা জাতি দেখলো, এবং অন্তত ৩৫ বছর আগে যার জন্ম হয়েছিল এবং এই ৩৫ বছর ধরে সেই জনগণ কিন্তু দেখেনি যে এই রাষ্ট্রপতিরও আবার নির্বাচন হয়, যেখানে জানা কথা যে ইনি রাষ্ট্রপতি হতে পারেন। এই বিষয়টা নিয়ে আলোচনা একটু করতে চাই। আমরা বিরতি থেকে ফিরে, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ১ মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আরিফুজ্জামান মামুন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা দুই একজন হয়তো বা এর আগে মানে আওয়ামী লীগের যে শাসনামলটা গত ১৫-১৭ বছর, এর আগে আমরা দুই একজন হয়তো বা এর আগে সাংবাদিকতায় ছিলাম যারা ক্ষমতার পট পরিবর্তন সহ দেখেছি। যেমন বিএনপি, এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি মিডিয়াতে কাজ করেছি। তো সেই দিক দিয়ে আমি এটা বলছি যে আমরা আরও ছোটোবেলায় আব্দুর রহমান বিশ্বাসের রাষ্ট্রপতি নির্বাচনটি আমি দেখেছি। তখন আমিও অনেক ছোট, আমি তখন ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমার মনে আছে। ঠিক এই প্রজন্মের এদের কারো কাছে কিন্তু এটাকে খুব অবাক লেগেছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা তো বোঝাই যাচ্ছে এটা আবার নির্বাচন কি। কারণ আমরা দেখেছি যে এর আগে আর কোনো নির্বাচন হয়নি, যাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হতো সেই মনোনয়ন। তবে এটাও অনেকটা মনোনয়নই আগের থেকে বোঝা যায়, তারপরেও নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এটি কেন করলো সরকার? না দেখেন, আপনার সংবিধানে বা গণতন্ত্রে নির্বাচনটা বিউটি, সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনটা কেন করলো? কারণ হচ্ছে বিরোধী দল থেকে একটা প্রার্থী দেওয়া হয়েছে, যার কারণে তো নির্বাচনটা হয়েছে, নাহলে তো মনোনীত হয়ে যেতেন, তাই না? তো এটা আমি খারাপ চোখে দেখি না, এটা একটা ভালো। এবং এই চর্চাটা যেহেতু আছে বা মানে ছিল, বা এটা সংবিধান সম্মত একটা চর্চা যে রাষ্ট্রপতি, সংসদ সদস্যের যারা ভোট দেবেন। এবং আপনি যেটা বললেন যে এটা তো নিশ্চিত, এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংসদে গেছে, তো তাদের প্রার্থী পাশ করবে, কারণ এখানে তো ক্রস ভোট দেওয়ার সুযোগ নাই যতদূর আমি জানি। হ্যাঁ, এখানে ক্রস ভোট দেওয়ার কী পরিস্থিতিতে দলের প্রার্থীর বিপক্ষে দেওয়া যাবে সেটাও উল্লেখ আছে, সেটাও একটা কঠিন বিষয়। সুতরাং আপনাকে আপনার দলের প্রার্থীর পক্ষেই ভোট দিতে হবে, এটাই হচ্ছে। এবং আপনি এখন এই মুহূর্তে বিএনপি প্রার্থীর বিপক্ষে বা বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে কেউ ভোট দিবে, এটা তো আবার একইভাবে ওনাদের যে জোটের প্রার্থী তার বিরুদ্ধে ওনাদের কোনো সংসদ ভোট দিবেন, এটা তো
হইতে পারে না, যদিও একজন হয়তো ভোট দিতে পারে নাই কাজে। না, ভোট দেননি, বলেছিলেন ভোট দিবেন না, কিন্তু না, তাদের না। দল বলেছিল ভোট দিবে না, কিন্তু তিনি ভোট দিয়েছেন। না, আমি কাজী নজরুল ইসলামের কথা বলছি। না, আমি খেলাফত মজলিসের একজনের কথা না, উনি তো ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে তিনটা। ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন, হ্যাঁ, ওনারা খেলাফত তো- মজলিসের উনি ওনার বিদেশে আছেন। তো উনি তো 3টা 10 মিনিটে ওনারা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা এটা বর্জন করলাম, আর 2টো 10 মিনিটে উনি ভোট দেওয়া হয়ে গেছেন ওনার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ওইটা অন্য ইস্যু। কিন্তু আমি যেটা নির্বাচনটা যেটা কথা বলেন, আমি মনে করি এটা গণতন্ত্রের সৌন্দর্য এবং এই ভোটটা হয়েছে। এবং আমরা স্বাভাবিকভাবেই যারা বেশি সংসদ সদস্য যাদের যে দলে আছেন তারাই পাশ করবেন, এটাই। কিন্তু দিন শেষে একজন সজ্জন এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটা একটা ভালো দিক এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো। কারণ একজন রাজনীতিবিদ যিনি একদম প্রথমে শিক্ষক, এরপরে রাজপথ থেকে দীর্ঘদিন, মানে উনি একটা দীর্ঘ 17 বছর হাসিনা যে দুঃশাসন, উনি কিন্তু দায়িত্ব পালন করেছেন একটি রাজনৈতিক দলের হয়ে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রাজপথে থেকে উনি কিন্তু আজকে বঙ্গভবনে গেছেন। আলাউদ্দিন, আপনার এই প্রক্রিয়াটি নিয়ে আপনার মন্তব্যটা কি? না, প্রক্রিয়া তো প্রয়োজন ছিল না ছিল না, যেখানে সবাই জানে যে রাষ্ট্রপতি আসলে না, এখন আপনি যেই জায়গা থেকে বলছেন এই প্রক্রিয়া প্রথমত যে নির্বাচনকে আমি স্বাগত জানালাম, নির্বাচন হয়েছে, এটা ভালো হয়েছে। বাট আপনি নির্বাচন করেছেন কিসের অধীনে? আপনি হ্যাঁ, আমরা 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করুন, অসুবিধা নেই। গণ অভ্যুত্থানের পর আপনার 70 অনুচ্ছেদ শুধু গণ অভ্যুত্থানের পর না, বিএনপির 31 দফাতেও 70 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব ছিল। 70 অনুচ্ছেদের, এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু আপনার ওই বাজেট, অর্থ বিল এবং অনাস্থা, যে আস্থা ভোট, এই দুইটা জায়গা ছাড়া একজন সংসদ সদস্যকে স্বাধীনতা দিয়েছেন এবং সেটার পক্ষে জুলাই সনদে স্বাক্ষরও করেছেন। এখন বলছেন আপনি জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, কারণ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করে নির্বাচনের পূর্বান্ত তো এই জায়গাটা বাস্তবায়ন করে নিতেন সংসদে। জুলাই সনদের এই চ্যাপ্টার আমরা করে দিলাম, যেহেতু আমাদের একটা নির্বাচন আসতেছে। এখন 70 অনুচ্ছেদে আপনার ধরুন এখন কিছু জায়গা আছে, যেমন রাষ্ট্রের মূলনীতির জায়গা, রাষ্ট্রের অন্যান্য অনেকগুলো জায়গা, যে জায়গায় আপনার আপনার রিজিমে পরিবর্তন হয়েছে, এগুলো হয়তো আগামী সংসদে ধীরে ধীরে আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু ইন প্র্যাকটিস সরকার ওটা করছে না, অনেকগুলো জায়গায় করছে। ধরেন এখন এই জায়গাতেও কিন্তু আপনার যেহেতু একটা পরিবর্তন এসেছে, আপনি পরিবর্তনটা পরে হয়তো রেটিফাই করবেন। আপনি 70 অনুচ্ছেদের আপনার কোথায় ভোট দিতে পারবেন আপনি সংবাদ সম্মেলন করে হুইপ সাহেব বলে দিতে হলো। এটার মাধ্যমে আমার মনে হলো যে এটা যে একটা প্রত্যাশা ছিল যে পরিবর্তনের, সেটাকে আপনার বিএনপি শুরুতেই সামহাও আপনার এই জায়গায় কুঠারাঘাত করেছে। কারণ এখানে যদি সংসদ সদস্যদেরকে গোপন ব্যালটে, যেটা জুলাই সনদের আপনার একটা অন্যতম ভিত্তি, যে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হবে, গোপন ব্যালটে হতো এবং যারা সংসদ সদস্য তারা স্বাধীনভাবে ভোট দিতেন, ফল কিন্তু একই হতো। ফল যে এমন হতো না যে আপনার এখানে অলি আহমেদ জিতে যেতেন আর মির্জা ফখরুল ইসলাম সাহেব পরাজিত হয়ে যেতেন, কিন্তু যেটা হতো তখন কমিটমেন্টটা বোঝা যেত। ধরেন এখন বিএনপির কাছ থেকে এতটুকু উদারতা, গণঅভ্যুত্থানের পরের যে জুলাই সনদ, যে সনদ তারা স্বাক্ষর করেছেন অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, সেটার প্রতি এতটুকু সম্মান তারা দেখাতে পারে। এই প্রত্যাশার জায়গায় যদি আমি কথা বলি, আমার মনে হয় না যে এখানে কেউ এটা দ্বিমত করবেন যে এই জায়গাটা হলে আরও সুন্দর হতো এবং এটা সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক হতো। হয়তো বা 5-10টা ভোট এদিক সেদিক হতে পারতো, কিন্তু জনগণের মধ্যে একটা থাকতো যে না, এই ভোটটা হচ্ছে আপনার গোপন ব্যালটে। হ্যাঁ, এবং এখানে যদি উচ্চকক্ষ হয় নাই, উচ্চকক্ষ সদস্যরা ভোট দিতে পারতেন, সেটা নাই হলো, তো এটা হওয়া দরকার ছিল। এবং এটাকে আমি মনে করি যে প্রক্রিয়াটি চালু রাখাটা দরকার ছিল। প্রথমত প্রক্রিয়া চালু, মানে প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছি, প্রক্রিয়ার যে প্রক্রিয়া সেটি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে, যেটা সবাই একমত হয়েছেন, শুধুমাত্র এটা আপনার আকিকা দেওয়া বাকি সংসদে, সেই আকিকা দেওয়ার আগে আপনি আপনার কাজটা করে নির্বাচন ফেলেছেন। অনুষ্ঠানটা ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের প্রক্রিয়া এটা হলো বিএনপির সংস্কারের প্রতি যে আপনার আন্তরিকতা, এই জায়গায় আমার মনে হয় বিএনপি আরেকটু পিছালো। না, আমি মনে ওনার সাথে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে বিএনপি সংস্কারের প্রতি আন্তরিক না, এটা আমি মনে করতে চাই না। আপনি দেখেন বিএনপি কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছে যে যেসব বিষয়গুলোতে, জুলাই সনদের যেসব বিষয়গুলোতে সব দলের ঐক্যমত্য হয়েছে, যেসব ইস্যুতে নোট অফ ডিসেন্ট নাই, এটাতে সব দলের ঐক্যমত্য আছে, নোট অফ ডিসেন্ট নাই, সেইগুলো বাস্তবায়ন করতে তাদের নাই। আর একটা সংস্কার প্রক্রিয়া দেখেন, সংস্কার একটা প্রক্রিয়া তো দীর্ঘ একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা আমি মনে করি যে
বিএনপি যে ঘোষণা দিয়েছে যে তারা জুলাই সনদের যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে এমন তারা বিএনপি আমার যেটা মনে হয়েছে যে বিএনপি এরকম চায় না যে সংবিধান রাষ্ট্রীয় কাঠামোর উপরে জুলাই সনদকে স্থান দেওয়া। বিএনপি আমার মনে হচ্ছে না আমার মনে হয় যে এই জায়গাটা বিএনপি এভাবে হয়তো ভাবছে, কিন্তু আমার কনসার্নের জায়গা অন্য বিষয়টা। দেখেন, আজকে জামাতের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং সেখানে ভোট দিয়েছে। আমার একটু দুঃখের জায়গা আছে, আমি একটু বলি, মানে সুযোগ যেহেতু পেয়েছি, সেটা হচ্ছে জামাত এনসিপির এই জোটের প্রার্থী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা একটা আমাদের যে স্বাধীনতা ৭১-এর তার বিরোধিতাকারী একটি শক্তির প্রার্থী হয়ে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এই দলের বিরোধিতায় সে বিএনপি থেকে পদত্যাগ করেছিল। জি, উনি বিএনপি থেকে কিন্তু এই কারণেই পদত্যাগ করেছেন। এবং তার মতো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যখন স্বাধীনতা বিরোধীদের প্রার্থী হয়ে প্রিন্স ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, এই মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসাবে আমি কষ্ট পাই। এবং ওনাদের রাজনীতি আমি ওনারা ২৪ আগস্টে আমরা তাদেরকে মনে করি মানে অগ্রসৈনিক মনে করি। হ্যাঁ, যদিও সবার ওখানে আমারও অংশগ্রহণ আছে, আপনার অংশগ্রহণ আছে, ওনারও অংশগ্রহণ আছে। তাদের মতো একটি দল ৭১-এর পরাজিত শক্তি, যারা ৭১-এ আমাদের বাংলাদেশের জন্মকেই অস্বীকার করেছিল, সেই দলের সাথে এখনও রাজনীতি করছেন। এবং একজন মুক্তিযোদ্ধাকে, এটা কিন্তু তাদের রাজনীতিক একটা আমি মনে করি জয়, হ্যাঁ, যে তারা এটা পারছে। জামাতের জয়, এনসিপির তো এনসিপির জোটের প্রার্থী তো উনি, এনসিপির ওনারা কি ভোট দিয়েছেন বিপক্ষে? হ্যাঁ, জোটের প্রার্থী, আবার জোট থেকে যদি তারা বের হয়ে যায় তাহলে জোটের প্রার্থী না, কিন্তু এখনো পর্যন্ত তারা ভোট দিয়েছেন, তারা প্রার্থী ঘোষণা করেছেন। সেই সংবাদ সম্মেলনে যেখানে প্রার্থী ঘোষণা আছে সেই সংবাদ সম্মেলনে আমাদের আহ্বায়ক ছিলেন, সবাই ছিলেন। সুতরাং ওনারা এটাতে নাই সেটা তো বলা যাবে না। সে জায়গায় আমার দুঃখের কি জানেন, যে অলি আহমেদের মতো একজন বীর বিক্রম, অলি আহমেদের মতো একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলেন, যুদ্ধ করেছেন, উনি একটা রাজাকারের একটা দলের প্রার্থী হলেন। এটাই আমার কষ্টের জায়গা। এবং এর জন্য ওনাকে সারা জীবন উনি কোন লোভে বা কিসের মোহে উনি এটা গেলেন, এটা জাতিকে প্রশ্ন করতে হবে। আপনাকে 1 মিনিট সময় দিলাম, আমার সময় শেষ। আমার 1 মিনিট লাগবে না। প্রথম সংস্কারের প্রশ্নে আমি বলবো যে অ্যাকশনস আর লাউডার দেন ওয়ার্ডস। আমি অ্যাকশনস দেখছি বিএনপির সংস্কারের বিমুখ, সংস্কারের বিপরীতে। তার কথা দিয়ে আমার লাভ নেই। শেখ হাসিনার বক্তব্য অনেক সুন্দর ছিল, কিন্তু শেখ হাসিনার আচার আচরণ, কথাবার্তা, অ্যাকশনে আমরা সেটা দেখিনি। 2 নাম্বার হলো যিনি বললেন যেন আপনার আমাদের একজন প্রগতি কি বলতে যে পথাবিরোধী বুদ্ধিজীবী ছিলেন হুমায়ুন আজাদ। তার একটা আপনার মন্তব্য ছিল যে একজন রাজাকার চিরকাল রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা না। হ্যাঁ, এখন ওই ভাইয়ের যে মন্তব্য শুনে মনে হচ্ছে যে অলি আহমেদ 11 দলের জুটে তার দল নিয়ে জয়েন করার মাধ্যমে সে হত্যার মুক্তিযোদ্ধা রইল না, মানে ব্যাপারটা এটা বলেন নাই, কিন্তু এটা বলেন নাই, কিন্তু ওই যে মনন মগজের ভিতরে আসলে ওই হুমায়ুন আজাদের উক্তি রয়ে গেছে। এটা আওয়ামী ন্যারেটিভ, এটা আর বাইরে কিছু। আপনি কি আপনার অবস্থান থেকে জামাত 71 আমি অলি আহমেদের বীরত্ব গাথায় আমি মুগ্ধ। এবং এখন যে আমাদের সাথে আছে 11 দলের জোটে আমি তো হ্যাপি। এখন আপনি জামাতকে আন্ডারম্যান করতে গিয়ে আপনি অলি আহমেদকে কেন আন্ডারম্যান করবেন? আপনি তো অলি আহমেদের সিদ্ধান্তটাকে আপনি আন্ডারম্যান করছেন না কেন? আপনি অলি আহমেদকে কেন মনে হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা শেষ বয়সে এসে একটা শুধুমাত্র রাজনৈতিক জোটের কারণে তার সারা জীবনের অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, এমন কেন মনে হচ্ছে? না, কেন মনে হচ্ছে আমি বলি, আপনি কি 71 ভূমিকার জন্য জামাতকে করবেন না? আমি করব, তাতে প্রবলেম কি? সেটার সাথে আমার রাজনৈতিক অ্যালায়েন্সের প্রবলেম। তাহলে আপনি যে বিএনপির কথা বলছেন, 24 বছর বিএনপি ছিল না অ্যালায়েন্সের ভিতরে? অবশ্যই, আমি তো বলছি না। তাহলে আপনি কেন ধরেন আমাকে যে প্রশ্নটা করেছেন, এবং এই কারণেই কিন্তু অলি আহমেদ এই জামাতের সাথে সখ্যতার কারণে অলি আহমেদ কিন্তু দ্যাট ওয়াজ হিজ পজিশন। তার এখন 20 বছর পরে মনে হয়েছে যে আমার পজিশন আর একটু পুনর্বিবেচনা করা উচিত, কারণ সময়ের সাথে সাথে দেখেন একটা ছোট্ট বিষয় বলি। একটা ঐতিহাসিক ইভেন্ট, যতদিন আমরা ইভেন্ট থেকে দূরে যাই, ধীরে ধীরে ইভেন্টের সাথে যুক্ত হিরো এবং ভিলেন তারাও কিন্তু আস্তে আস্তে আপনার ম্রিয়মান হতে থাকে। নতুন প্রজন্ম আসে, নতুন শক্তি আসে, ধীরে ধীরে ইতিহাস আপনার নতুন ভাবে আপনার বিকশিত হয়। আপনি জামাতের 71 ভূমিকা আর জামাতের 24 ভূমিকা, 26 ভূমিকা, আপনি তো একটা স্ট্যাটিক পয়েন্ট থেকে আপনি তো 24 ভূমিকা দিয়ে জামাতের 71 আমি এটা অস্বীকার করছি না, কিন্তু একটা দল যেটা রাষ্ট্রের জন্মের বিবর্তনের মধ্যে দিয়ে যে মেটামরফোসিসের মধ্যে দিয়ে যায়, যে দলটা বিরোধিতা করছে, এটা 100 বছর পরে হলো আপনি গণতন্ত্রে ইতিহাসই থাকবে। গণতন্ত্রে রাজনৈতিক দলের অবস্থান স্ট্যাটিক না, এটা বুঝতে হবে।
আপনারা- এবং এটা ধীরে ধীরে আমি বলি- ইভালুয়েশন হয় এবং এটা মানলেই আমাদের গণতন্ত্র সুন্দর হয়। না ইভলিউশন হয়, তার মানে এই না যে আমি 100 বছর জি, পরে আমার আপনাদের ঐতিহ্য- আপনাদের আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি যে কথাটি দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে সুপার পাওয়ার হ্যাজ সেভারাল মাস্কস। ইন্ডিয়া ইজ নট ইন উইকেন্ড পজিশন, ইন্ডিয়া ইজ ইউজিং এ মাস্ক ইজ কল্ড ভিকটিম কার্ড। অর্থাৎ সুপার পাওয়ারদের অনেক ধরনের মাস্ক থাকে। আসলে ইন্ডিয়ার এখনকার যে দুর্বলতা দেখানো, এটি আসলে এক ধরনের কৌশল ডিপ্লোমেসির। তো বাংলাদেশ এখন যে পজিশনে আছে, যেন এই কৌশলটাকে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কৌশলে বাংলাদেশের সর্বোচ্চ যতটুকু তুলে নেওয়া যায় ইন্ডিয়ার কাছ থেকে ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারের মধ্যে সেটি করবে। সেই ইয়েতে শেষ করছি আজকের ইস্পাহানি। এক সেকেন্ড কথা বলা যাবে প্লিজ। আমি শেষ করছিলাম, বলেন। সেটা হচ্ছে যখন অন্তর্বর্তী সরকার ছিলেন তখন কিন্তু ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন থাইল্যান্ডে। আমি সেই প্রোগ্রাম কভার করার সুযোগ হয়েছে। উনি তো না বলেন নাই। আমরাও তখন না এটাকে বলছি না, ব্যাখ্যা করবেন। আমরাও না বলছি না, এটাকে কি ব্যাখ্যা দেবেন আমাদের? না, আমরাও না বলছি না, ইন্ডিয়া যায় না তারেক তো। রহমানও না বলছে না। কোথায়? আপনি ইন্ডিয়া যায় না, তো ইন্ডিয়া গিয়ে বৈঠক আপনি করেন। না ইন্ডিয়া গিয়ে বৈঠক করা দরকার নেই। আপনি তার সাথে বৈঠক করবেন কেন? আপনি বৈঠক যাকে করেন, আপনি থাইল্যান্ডে করেন, আমেরিকায় করেন, জাতিসংঘে যাবেন না, ওখানে করেন। না না, আমি বলতে চাচ্ছি কি, এবং আপনি আপনি প্রথমে ইন্ডিয়ার যে অবস্থান আসলে আমার মনে হয় আরেকটা আপনি কথা যেভাবে বলছেন। দেখছেন- আচ্ছা, আমাদের সময় শেষের আপনি থেকে পুরো কিন্তু আমরা বেরিয়ে আবেগের আসছি। বাইরে চলে আমরা যাচ্ছেন, শেষ করছি এভাবে তো ইস্পাহানি হয় না মির্জাপুর আসলে। জিরাওয়ার। আমাদের সঙ্গেই থাকুন। আবার আমরা একসাথে হব আগামীকাল এই একই সময়ে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার।